এখনো বল হাবলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, তুমি ফেলে দাও মামা। হুম, কিন্তু লোকে কি বলবে? ভালোই বলবে। তোর মামি মামি খুশি হবে, তুমি দেখো। তুই না হয় একবার ওপরে গিয়ে জিজ্ঞেস করে আয়। তা আসছে, তুমি ততক্ষণ বেশ ভিজিয়ে নরম করে রাখো। হাবলা উপরে গেল, আমি বুরুষ ঘষতে লাগলুম। হুকুম এলেই জয় মা কালী বলে চোপ বসাবো। কিন্তু শুভ কর্মে অনেক বাধা। হাবলার ছোট ভাই বঙ্কা ঝড়ের মতন ঘরে ঢুকে বলল, ও কি হচ্ছে ও মামা? কি আবার হবে, গোঁপটা ফেলে দেবো। বঙ্কা বলল, গোঁপ এখন থাকুক, দাও দাও, ধাঁ করে একটা গল্প লিখে একটা মাসিক পত্রিকা বের করছি, চিরন্তনী। ক মাস বার হবে? চিরকাল। এ পত্রিকা মরবে না, তুমি দেখে নিও। দস্তুর মতো এস্টিমেট করে আটঘাট বেঁধে নামা হচ্ছে। 25 জন নামজাদা লেখকের সঙ্গে কন্ট্রাক্ট করেছি। প্রতি সংখ্যায় 19টা গল্প, 5টা সোজা প্রেম, 10টা বাঁকা প্রেম, 4টে লোমহর্ষণ। প্রথম সংখ্যা প্রায় ছাপা হয়ে এলো, কেবল শেষ ফরমাল লেখাটা জোগাড় হয়ে ওঠেনি। তাই তোমার শরণাপন্ন হয়েছে, দাও চটপট চটপট একটা লিখে দাও। কেন? তোর কন্ট্রাক্টরদের কাছে যা না, তাদের খোসামত করবার সময় নেই, তুমি একটা লিখে দাও, আজই চাই কিন্তু। এমন সময় হাবলা ফিরে এলো, মুখখানা হাঁড়ির মতন করে বলল, মামি রাজি নয়। ও কি বললে? বললেন, খবরদার, ওই তো মুখের ছিরি, গোঁপ ফেললে যা দেখাবে, মরি মরি। মামা দেখো, অমন মুষড়ে গেলে চলবে না, কিন্তু প্রতিশোধ নিতে হবে, ভীষণ প্রতিশোধ। আমি বলছি মামা, তুমি দাড়ি রাখো, বুঝলে, দিব্যি মুখ ভরা কোমর পর্যন্ত। হ্যাঁ। বঙ্কা অস্থির হয়ে বলল, কেবল গোঁপ আর দাড়ি, তার চেয়ে ঢের বড় বড় জিনিস সৃষ্টি করবার আছে। মামা, তুমি অন্য চিন্তা ত্যাগ করে গল্প লেখো। হাবলা বলল, তোদের এই পত্রিকাটার জন্য বুঝি? বঙ্কা জবাব দিল না। সে তার দাদাকে গ্রাহ্য করে না, কারণ হাবলা একটু সেকেলে গোছের, আর বঙ্কা হচ্ছে খাজা তরুণ। আমি বললুম, বঙ্কার পত্রিকায় এক ফর্মা খালি রয়েছে, তুই একটা লিখে দে না রে হাবলা। হাবলা বলল, কবিতা চায় তো দিতে পারি, ওই পুঁটুর বিয়ের জন্য একটা লিখেছি, তাই একটু বদল বদল করে দিলে চলবে। বিয়ের পদ্যে হাবলার হাত খুব পাকা। তার বন্ধুরা বলে, এ লাইনে ওই এখন সম্রাট। হাবলাদের রাবণের বংশ, জেঠতুতো, খুড়তুতো, পিসতুতো, মাসতুতো, মামাতো, অন্ত নেই। তার সমস্ত তাল সামলায় শ্রীমান হাবুলচন্দ্র। বছরের মধ্যে গোটা 5 হৃদয়বাণী, গণ্ডা 2 মর্মোচ্ছ্বাস, 6-7টা প্রীতি উপহার তাকে লিখতেই হয়। ভাষা, ছন্দ, ভাব 3টেই বেশ স্ট্যান্ডার্ডাইজ করে ফেলেছে। কিন্তু বঙ্কার ওসব পছন্দ নয়। বলল, রাবিশ, ওসব সেকেলে ছড়া একদম চলবে না। আমি বললুম, খুব চলবে, ওর কবিতায় কিছু অদল বদল করে দিলে আধুনিক হয়ে দাঁড়াবে। বঙ্কা তীড় বিড় করে হাত পা নেড়ে বলল, না না না, ওসব পচা কবিতা একদম চলবে না। মামা তুমি গল্প লেখো, বেশ ঘোরালো প্লট চাই, শিগগির দিতে হবে কিন্তু। বললুম, আচ্ছা তাই হবে, সঙ্গে ছবিও চাই কিন্তু। বলিস কি রে, আমার 14 পুরুষ কখনো ছবি আঁকেনি।
বারে, সেই যে তুমি ঘোষ কোম্পানির অফিসে ছবি আঁকতে। কথাটা নেহাত মিথ্যে নয়। 4বার বিয়ে ফেল হবার পর বাবার উপরোধে দিন কতক ইঞ্জিনিয়ার ঘোষ কোম্পানির আপিসে প্ল্যান আঁকা শিখি। কত রকম যন্ত্র, কত রকম রং। আমি মনের সুখে সেট স্কোয়ার দিয়ে পুকুর আঁকতুম আর কম্পাস দিয়ে চাঁদা মাছ আঁকতুম। ঘোষ সাহেব দেখেও দেখতেন না, পিতৃবন্ধু কি না। কিন্তু এই বঙ্কা সেই থেকে ঠাউরেছে আমি একজন আর্টিস্ট। তা হোক, একটু চেষ্টা করলে যদি একাধারে লিখিয়ে আর আঁকিয়ে হতে পারি তো মন্দ কি। বঙ্কাকে বললুম, কাল সন্ধেবেলা আসিস, দেখি কি করতে পারি। পরদিন সন্ধে হতে না হতেই বঙ্কা এসে হাজির। সঙ্গে আবার তার ছোট বোন চিংড়িকে এনেছে। চিংড়ি ফার্স্ট ইয়ারে পড়ে, গল্প আর ছবির একজন মস্ত সমজদার। আমি জিজ্ঞাসা করলুম, হাবলা এলো না? বঙ্কা বলল, দাদা ভীষণ চটেছে। বলল, দেখি আমাকে বাদ দিয়ে তোদের পত্রিকা কদিন চলে। দাদা নানা রকম কাব্য টাব্য শুরু করেছে। যাক, তুমি চটপট পড়ে ফেলো মামা, লেখাটা এখনই ছাপানোর জন্য দিতে হবে, ছবির ব্লক করতে হবে। নাও আরম্ভ করো। আমি আরম্ভ করলুম। স্থান নৈমিষারণ্যের ঋষিপাড়া। কাল সত্যযুগ। পাত্র 3 ঋষিকুমার, হারিত, জারিত আর লারিত। পাত্রী 3 ঋষিকন্যা, সমিতা, জমিতা আর তমিতা। বঙ্কা বলল, মামা সত্য যুগে গেলে কেন? আধুনিক হলেই তো বেশ হতো, প্রেমের পথে কোনো বাধা পেতে না। যদি বর্তমান যুগধারার সঙ্গে তোমার পরিচয় না থাকে তবে বৌদ্ধ মুঘল আমল চালাতে পারতে। বললুম, তুই কতটুকু খবর রাখিস? যদি হৃদয়ের অবাধ প্রসার আর কল্পনার উদ্দাম প্রবাহ দেখাতে হয় তবে সত্যযুগের প্লটই ফাঁদতে হবে। পাশ থেকে চিংড়ি বলল, যেমন কচ আর দেবযানী। ঠিক চিংড়ি, তুই জানিস দেখছি। চিংড়ি খুশি হয়ে উত্তর দিল, মামা তুমি কারো কথা শুনো না, চালাও সত্যযুগ চালাও। চালাবই তো। তারপর শোন, হারিত ভালোবাসে সমিতাকে, কিন্তু সমিতা চায় জারিতকে। আবার জারিত চায় জমিতাকে, অথচ জমিতার টান লারিতের উপর। আবার লারিত ভালোবাসে তমিতাকে, কিন্তু তমিতার হৃদয়ে হারিতের প্রতি ধাবমান। বঙ্কা বলল, মামা এ ভয়ঙ্কর গোলমেলে প্লটে মনে রাখা শক্ত। মোটেই না, ছবি দেখো, 1 নম্বর চিত্র। চিংড়ি বলল, করেছো কি মামা? এই যে একেবারে ইটার্নাল ট্রায়াঙ্গেলের বাবা, হোপলেস হেক্সাগন। আচ্ছা মামা, মধ্যিখানে এটা কি এঁকেছো? চামচিকে? চামচিকে নয়, ইনি হচ্ছেন খোদ কন্দর্প। অতনু কি না, তাই অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যাচ্ছে না। লেন্স দিয়ে দেখলে টের পাবি। ওনার 2 হাতে 2 ধনুক, তার ছিলের এক প্রান্ত খোলা, আর তাই দিয়ে ডাইনে বাঁয়ে ওপরে নিচে সব চাবুক লাগাচ্ছে না, প্রেমচক্র বনবন বনবন করে ঘুরছে। চিংড়ি বলল, মামা বনবন না, সেকেলে ভাষা, ওই বাই বাই লেখো, অথবা পাই পাই। ঠিক, প্রেমচক্র বাই বাই অথবা পাই পাই করে ঘুরছে। এই চক্রের বাইরে আর একটি মূর্তি আছেন, তিনি হলেন ভণ্ডিল মুনি। ব্রহ্মচর্য শেষ করবার পর গৃহী হবার জন্য কিছুদিন চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ঋষিকন্যাই একে বিয়ে করতে রাজি হয়নি। কারণ ভণ্ডিল মুনি যেমন মোটা তেমন গম্ভীর, আর তার বয়স প্রায় 4000 বৎসর, অর্থাৎ এই কলিযুগের হিসেবে 40। অবশেষে তিনি বুঝেছিলেন যে দৃশ্যমান জগৎটা নিছক মায়া,
আর নারী সেই মায়া সমুদ্রের ভুরভুরি। তাদের আকার আছে কিন্তু বস্তু নেই। তখন তিনি আশ্রম ত্যাগ করে নিবিড় অরণ্যে গিয়ে নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করে কঠোর তপস্যা শুরু করলেন। 2 নম্বর চিত্র দেখো। চিংড়ি বলল, বাবা এবার আমাদের বার্ষিক উৎসবে না তোমার এই গল্পটা অভিনয় করব। সরস্বতী যদি ভুন্ডিলমুনি সাজেন, ও কি চমৎকার মানাবে। গোঁফ লাগবে না জানো মামা, শুধু 4টি দাড়ি লাগালেই চলবে। তারপর পড়ে যাও মামা। একদা বসন্ত সমাগমে যখন বনভূমি রমণীয় হয়ে উঠেছে, অশোক, কিংশুক, কুরুবক প্রভৃতি তরুরাজি পুষ্পভারে নমিত হয়েছে, ভ্রমরের গুঞ্জন আর কোকিলের কুজন বুড়ো বুড়ি তপস্বীদের পর্যন্ত উদ্ব্যস্ত করে তুলেছে, তখন এক মধুর অপরাহ্নে সমিতা, জমিতা আর তমিতা 3 সখীতে মিলে গোমতী তীরে বায়ু সেবন করতে করতে মনের কথা আলোচনা করছিল। ঠিক সেই সময় 30 পেছনে একটা আম্রকাননের অন্তরালে হারিত, জারিত আর লারিত ঘাসের ওপর বসে আড্ডা দিচ্ছিল। চিংড়ি বলল, মামা ঋষিকন্যাদের সাজ কিরকম তা লিখলে না? হচ্ছে হচ্ছে। সত্যযুগে বস্ত্র বড়ই দুর্মূল্য ছিল। ঋষিকন্যারা একখানি সাধাসিধে খাপি বলকল পরতেন আর একখানা শৌখিন মিহি বলকল গায়ে ট্যাটচা করে বাঁধতেন। চিংড়ি বলল, খুব আর্টিস্টিক সাজ। আচ্ছা মামা, স্টেজে ব্রাউন রঙের জর্জেট পরলে ঠিক বলকলের মতো দেখাবে না? নিশ্চয় নিশ্চয় দেখাবে। তারপরে শোন, ঋষি পত্নীদের সাজও এরকম, তবে মাথায় কাপড় টানবার উপায় ছিল না। লজ্জা প্রকাশ করবার দরকার হলে কিঞ্চিত জিহবা প্রদর্শন করতেন। উঁচু দরের মুনি ঋষিরা যারা রাগ, দেশ, শীত এসবের ঊর্ধ্বে উঠতেন, তাদের কিছুই পরবার দরকার হতো না। তবে তারা লোকালয়ে যেতে পারতেন না, কুকুর ঘেউ ঘেউ করত। সাধারণ ঋষিরা বলকলই ধারণ করতেন, কিন্তু ছেলে ছোকরাদের ছিল বেলে কাঠের কৌপিন। বঙ্কা বলল, হ্যাঁ কাঠের? হ্যাঁ, কর্তারা বলতেন, তোদের এখন ব্রহ্মচর্যের সময় বেশি বিলাসিতা ভালো নয়। তোরা বেদ পড়বি, ধেনু চড়াবি, কাঠ কাটবি, বনে বাদারে ঘুরে হরদম বলকল ছিড়বি, কাহাতক জোগাবো। তার চেয়ে কাঠের কৌপিন পর, তোদের পুত্র পৌত্রাদি ক্রমে টিকবে। বঙ্কা বলল, মামা কিন্তু কাছা দেবে কি করে? কেন দেবে না? ওই 3 নম্বর চিত্র দেখো। চিংড়ি বলল, ও রোল টপ টেবিলের মতন। ঠিক বুঝেছিস চিংড়ি, তোর মাথা একদম ক্লিয়ার। চিংড়ি বলল, কিন্তু মামা তোমার এই গল্প তো অভিনয় করা চলবে না। বঙ্কা বলল, কেন তুই বেলে কাঠের জন্য বলছিস? কিছু দরকার নেই, জারুল কাঠ হলেও চলবে, ফুটলাইটে না ঠিক বেল কাঠ বলে মনে হবে। চিংড়ি বলল, পড়ে যাও মামা। জারিত বলছিল, সখা প্রাণ যে যায়। লারিত বলল, তাই তো দেখছি, কি একগুঁয়ে মেয়ে সব। আরে আমাদের ভালোই যদি বাসিস, তবে অমন গুলিয়ে ফেললি কেন? কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না, তমিতার জন্য আমি মরে আছি দাদা। কিন্তু ওই জমিটা যে আমাকে চায়, তাতে আনন্দ হয়। আহা, যদি দুটিকেই পেতুম। হারিত ঘাড় নেড়ে বলল, ঠিক ঠিক, পঞ্চস্বরের কি বিচিত্র লীলা। লারিত বলল, আচ্ছা হারিতদা, ওদের জোর করে ধরে নিয়ে গিয়ে রাক্ষস বিবাহ করলে কেমন হয়? হারিত বলল, দুর্বোকা, আমরা যে ঋষির সন্তান, হয় ব্রাহ্ম বিবাহ না হয় গন্ধর্ব বিবাহ, এছাড়া তো অন্য বিধি নেই। চল আর একবার ওদের বুঝিয়ে দেখি। ওদিকে নদীর ধারে পায়চারি করতে করতে জমিতা বলছিল, সখী যৌবন যে যায়,
তমিতা উত্তর দিল, যায় যাকে, তা বলে তো দ্বিচারিণী হতে পারি না। হৃদয় যাকে চায় না তাকে মাল্যদান করব কি করে? কিন্তু লালিত বেচারির জন্য সত্যি আমার দুঃখ হয়। কেনই বা আমাকে চায় সে? জমিতা বলল, "হুঁ, অতই যদি দরদ তবে তার গলায় মালা দিলেই পারিস।" আমারও এক জ্বালা হয়েছে। কেনই বা মরতে সেদিন বেনারসি বলকলটা পরেছিলুম। জারিত বেচারা তো দেখে দেখে আশ মেটে না, কিন্তু লারিত তার কোনো পছন্দ নেই, কেমন যেন একরকম। তমিতা বলল, আর চটো কেন জমিতা দি, লারিতকে তো আর আমি কেড়ে নিচ্ছি না। তাকে আজীবন ভাই বলতে পারি, দাদা বলতে পারি, ঠাকুরপো বলতে পারি, কিন্তু প্রাণনাথ বলতে শুধু হারিতদা। ওদিক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সমিতা বলল, কিন্তু সে যে আমাকেই চায়। আচ্ছা ফ্যাসাদে পড়া গেছে। এমন সময় ওই দিক থেকে 3 বন্ধু এসে উপস্থিত। হারিত সম্ভাষণ করল, কি গো বড় বর্ণনীরা, কি হচ্ছে? তমিতা একটু জিহবা বিলাস করে বলল, এই যে আসুন, নমস্কার। হারিত বলল, আর কতকাল আমাদের কষ্ট দেবে? দয়া কি হয় না? সমিতে একবারটি হাঁ বলো। জারিত জড়িত স্বরে বলল, জমিতে সাড়া দাও। লারি থাকলে, তমিতে আমি যে তোমার তরে মরে আছি প্রিয়ে। তমিতা সরে গিয়ে বলল, ও হারিদা, দেখো না কি বলছে। হারিত বলল, অন্যায় কিছু বলেনি, তুমি লারিতকে ধন্য করো, জমিতা জারিতকে করুক, আর সমিতা আমাকে। সমিতা বলল, সে হতেই পারে না, আমরা হৃদয় বিলি করে ফেলেছি, তার আর নড়চড় নেই। হারিত বলল, আচ্ছা একটা রফা করা যায় না? ভগবান কন্দর্পকে না হয় মধ্যস্থ মানা যাক। জমিতা আর তমিতা প্রথমটাই এ প্রস্তাবে রাজি হলো না, কিন্তু সমিতা তাদের বুঝিয়ে দিলে যে দেখাই যাক না কন্দর্প কি করেন, আমরা তো আর নিজেদের মত বদলাচ্ছি না। কন্দর্প নিকটেই ছিলেন, মিনিট 5 আবাহন করতেই দেখা দিলেন। সব শুনে বললেন, দেখো, এই বিসংবাদ তোমরা নিজেরাই মিটিয়ে ফেলো, আমার কি বা ক্ষমতা? শুধু প্রজাপতির আদেশে পঞ্চবান মোচন করি, তার আঘাত যদি তোমাদের পছন্দসই না হয় তো আমি নাচার। লালিত বলল, আচ্ছা কন্দর্পদেব, আপনি প্রেমচক্রে একটা উল্টো পাক লাগিয়ে দিন না। হারিত বলল, দুর্গর্ধব, তাতে শুধু উল্টো বিপত্তি হবে। প্রেমচক্র দক্ষিণাবর্তে না ঘুরে বামাবর্তে ঘুরবে, তখন আমি চাইবো তমিতাকে, তমিতা চাইবে লালিতকে, এরকম বিপরীত অবস্থা দাঁড়াবে, তাতে কোনো পক্ষের মনস্কামনা পূর্ণ হবে না। সমিতা কন্দর্পকে বলল, আপনি অতি বেয়ারা লোক, 6টি নিরীহ তরুণ তরুণীকে খামোখা চরকি ঘোরাচ্ছেন, কি সুখ পাচ্ছেন আপনি এতে? জমিতা ঘাড় বেঁকিয়ে বলল, আমরা অভিশাপ দেব, কিন্তু তখন মজা টের পাবেন। তমিতা কিল তুলে বলল, লাগাও না দুঘা, লারিদা লাগাও না। বেগতিক দেখে কন্দর্প চট করে সরে পড়লেন। ওদিকে সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। হারিত বলল, আজ আমরা বিদায় নিই, রাত্রে আবার বৃহদারণ্য আগা গোড়া মুখস্থ করতে হবে, কাল বিকেলে এসে ফের আমাদের আবেদন জানাবো। তাদের আশ্রম হচ্ছে মহামণি ঔড়বের আশ্রমে। মহামণি ঔড়ব নৈমিষারণ্যের বড় আশ্রমের কুলপতি। তার 10,000 শিষ্য, 20,000 ধেনু। যজ্ঞশালায় রোজ 250 মণ নিবার ধানের চাল রান্না হয়, আর 300 ঝুড়ি উড়ুম্বরের তরকারি। ঔড়ব অত্যন্ত রাশভারী ঋষি, আশ্রমবাসীরা তাঁর ভয়ে তটস্থ। সকালবেলা হারিত, জারিত আর লারিত বেদাধ্যয়ন করতে এসেছে। ঔড়ব জলদ গম্ভীর স্বরে ডাকলেন, হারিত। আগে এসব কি শুনছি?
তোমরা নাকি আশ্রম কন্যাদের পিছু পিছু ঘুরে বেড়াও। জানো, এটা হচ্ছে তপবন, ইয়ার্কির জায়গা নয়। এখন তোমাদের ব্রহ্মচর্যের সময়, সেই খেয়াল আছে? সত্যযুগে মিথ্যে কথা লোকে বড় একটা কইতো না। হারিত হাত জোড় করে স্বীকার করলে, প্রভু, আমরা অপরাধ করেছি। তবে প্রায়শ্চিত্ত করো। 3 জনে গোমুখী তীর্থে চলে যাও। নিরন্তর গো সেবা, সদ্যজাত গোময় আহার, কবষ্ণ গোমূত্র পান, এই ব্যবস্থা। তাতে চিত্তশুদ্ধি, পিত্তশুদ্ধি, পাপ মোচন একযোগে হবে। 1 বৎসর নৈমিষারণ্যে ত্রিসীমানায় এসো না। হারিত, জারিত আর লারিত গুরুদেবের চরণ বন্দনা করে বিষণ্ণ মনে বিদায় হলো। এদিকে একদিন প্রাতঃকালে কন্দর্প হিমালয়ের পাদদেশে কিন্নর মিথুন শিকার করতে গেছেন। ইতস্তত বিচরণ করতে করতে হঠাৎ তার নজরে পড়ল একটা মস্ত উই ঢিবি উঁচু হয়ে রয়েছে, আর তার উপর পোকা বিজ বিজ করছে। কেমন সন্দেহ হলো। গোটা 2 বানের খোঁচা দিতেই 15 ইঞ্চি উই মাটির স্তর খসে পড়ল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে মানুষের ক্ষীণ কণ্ঠরব শোনা গেল, অহ কুসুমস্বর কি দুঃসহ। কন্দর্প বললেন, এ কি ভুন্ডিল মনের গলা শুনছি না? সেই বল্মিকের ভেতর থেকে বেরিয়ে এসে ভুন্ডিল বললেন, আমার তপস্যা তুমি ভঙ্গ করলে কেন হে? তোমাকে ভস্ম করে ফেলবো। কন্দর্প বললেন, আরে দাঁড়াও ঠাকুর, এখন তোমার গোঁসা রাখো। বেজায় কাহিল হয়ে গেছে যে দেখছি। নাও, এই দিব্য মকরন্দটুকু খেয়ে ফেলো। কি গায়ে বল পাচ্ছ? বেশ বেশ, আর একটু খাও, তারপর বলো কিসের জন্য তপস্যা হচ্ছিল। ভুন্ডিল উত্তর দিলেন, তপস্যা আবার কিসের জন্য করে? মোক্ষ লাভের জন্য। মোক্ষ এখন থাকুক হে। দিব্য কান্তি চাও, তপ্ত কাঞ্চন বর্ণ চাও, রমণীর মনোহরণ করতে চাও? ভুন্ডিল একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, কিন্তু তপস্যার কি হবে? তপস্যা এখন থাক না, দিন কতক ছুটি নাও, ফুর্তি করো। ভুন্ডিল ভেবে দেখলেন, এরকম তো অনেক মহামুনি করে থাকেন, পরাশর, বিশ্বামিত্র, ব্যাসদেব, তাতে আর দোষ কি? বললেন, আচ্ছা আমি রাজি আছি, কিন্তু ওই 1 বৎসরের বেশি নয়। কন্দর্প বললেন, মোটে? আচ্ছা বেশ, তাই হবে। আমি বর দিচ্ছি, ভুবন মোহন রূপ ধারণ করো, বৎসরান্তে তুমি আবার সমূর্তি ফিরে পাবে। তুমি যত খুশি তপস্যা করো, কেউ বাধা দেবে না। সঙ্গে সঙ্গে ভুন্ডিলের আপাদ মস্তকে একটা তারুণ্যের প্লাবন বয়ে গেল। কাঁচা পাকা জটাজুট উড়ে গিয়ে মাথায় ভ্রমর বিনিন্দিত কৃষ্ণ কেশ ঝাঁকড়া ঝাঁকড়া এত এত গজিয়ে উঠল। একটা অদৃশ্য খুরচার করে মুখমণ্ডল নির্লোম করে দিলে রইল শুধু দুপাশে 2টো কচি কচি জুলপি। ছাতা পড়া নড়া দাঁত খাটাখাট উপড়ে গিয়ে 2 পাটি দন্তরুচি কৌমুদি ফুটে উঠল। কোটি তটে শুভ্র পট্টবাস জড়িয়ে গেল। কাঁধে চড়ল আপীত উত্তরীয়, গলায় মল্লিকার মালা, হাতে মোহন মুরলী, সর্বাঙ্গে দিব্য কান্তির পলেস্তারা। ভুন্ডিল একটা লাফ দিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, ভো বিশ্বচরাচর শৃণ্বন্তু, আমি আছি, তোমরাও আছো, এবার দেখে নেব। কন্দর্প বললেন, অতি পাকা কথা। আচ্ছা শোনো, এইবার ওই সুদূর নৈমিষারণ্যে দৃষ্টি নিক্ষেপ করো। ভুন্ডিল তাই করলেন। আহ্লাদে 8খানা হয়ে বললেন, আহা কি দেখলুম। কি দেখলে? 3টি পরমা সুন্দরী তরুণী গোমতী সলিলে স্নান করছে।
হুম, প্রাণে পুলক জাগছে? জাগছে। হিয়ায় হিল্লোল উঠছে? উঠছে। চিত্ত চুলবুল করছে? করছে। চিংড়ি বলল, মামা এইখানটা না তুমি ভারী গ্র্যান্ড লিখেছো কিন্তু। আরে শোন শোন, এখনই হয়েছেটা কি, পরে দেখবি আরো মধুর, আরো মর্মস্পর্শী। তারপরে শোন শোন। কন্দর্প বললেন, ভুন্ডিল, আজ্ঞে, কোনটিকে পছন্দ হয়? আগে ঠিক করতে পারছি না যে। আচ্ছা শোনো ভুন্ডিল, ওই যেটি তন্নি দীর্ঘকায় পদ্মকোরক বর্ণা, ওই রাজহংসীর মতন যার গলা, অতি সুন্দর। হুম। আর যেটি সুমধ্যমা, চম্পক গৌরী, মদমুকুলিতাক্ষী, দোহারা গড়ন, টুকটুকে ঠোঁট, ওইটি চমৎকার। আর ওই বেঁটেটি, ওই শ্যামাঙ্গী চঞ্চলা, চকিত মৃগনয়না, বেশ মোটা সোটা, টবো টবো গাল, খাসা খাসা। তাহলে বলে ফেলো কোনটিকে চাও? আগে তিনটিকেই। কন্দর্প ভুন্ডিলের পিঠ চাপড়ে বললেন, সাধু ভুন্ডিল সাধু। তবে আর দেরি করো না, যাও সোজা নৈমিষারণ্যে চলে যাও, গোমতীর তীরে বসে তোমার হাতের ওই বাঁশিটা বাজাওগে, যাও। সমিতা, জমিতা আর তমিতা বিকেলবেলা গোমতীর ধারে বসে নৈমিষারণ্যের বিখ্যাত চিড়ে ভাজা খাচ্ছে। হঠাৎ একটা করুণ বেসুরো বাঁশির আওয়াজ কানে এলো। সমিতা এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল একটি লোক কশ্যপ ঘাটে বসে তাদের দিকে চেয়ে বাঁশি বাজাচ্ছে। সমিতা বলল, কে ওই তরুণ? আগে তো দেখিনি কখনো। জমিতা বলল, কেন বাঁশি বাজাচ্ছে কে জানে, কেমন যেন উদাস সুর। তমিতা বলল, সুন্দর চেহারাটি কিন্তু। সমিতা বলল, হুম, তোর হারিদার চেয়েও সুন্দর। তমিতা ভ্রু ভঙ্গি করে বলল, কি যে বলিস, হারিদ্দা জারিদ্দা লারিদ্দার চাইতে বুঝি কারুকে সুন্দর হতে নেই? মেয়েরা অন্যমনস্ক হয়ে আর চোখে দেখতে লাগলো। তারপর একটি বৎসর দেখতে দেখতে কেটে গেল। হারিত জারিত আর লারিত প্রায়শ্চিত্ত শেষ করে তীব্র আশা আর দারুণ উৎকণ্ঠা নিয়ে নৈমিষারণ্যে ফিরে এলো। মেয়েদের সংবাদ কি? তারা কি এখনো নিজেদের গোঁ বজায় রেখেছে? এই বৎসরব্যাপী বিচ্ছেদের ফলে তারা কি প্রেমের সোজা পথটি খুঁজে পায়নি? মনে কি একটুও প্রতিদান স্পৃহা জাগেনি? কিন্তু খবর যা শুনল তা মর্মান্তিক। সমিতা, জমিতা, তমিতা তিনজনেই ভুন্ডিলকে মাল্যদান করেছে। হা রে কন্দর্প, এই কি তোর মনে ছিল? প্রেম চক্রে বৃথাই এতদিন ঘুরপাক খাওয়ালি। হায় হায়, কেন তারা মেয়েদের মতেই সায় দেয়নি? সে তো মন্দের ভালো ছিল। আহা, মেয়ে তিনটেরও ধন্য রুচি, শেষে কিনা ভুন্ডিল। হারিত মাথা চাপড়ে বলল, ওহ, স্ত্রী চরিত্র কি কুটিল, কিচ্ছু বিশ্বাস নেই। জারিত হাত নেড়ে বলল, একেবারে যাচ্ছে তাই। লারিত দাড়ি ছিঁড়ে বলল, 3টে বৎসর না হোক ভুগিয়েছে মশাই। 3 উদ্দাম প্রেমিক ঊর্ধ্বশ্বাসে ছুটল ভুন্ডিলের বাড়ি। ব্যাটাকে ঠেঙিয়ে মনের জ্বালা দূর করতে হবে, তাতে মহামণি ঔরব ভস্যই করুন আর যা করুন। ভুন্ডিলের কুটিরে কেউ নেই, শুধু প্রাঙ্গণে একটি আশ্রম ব্যাঘ্রী তৃণভোজন করছে আর 3টি হরিণ শিশু তার স্তন্য পান করছে। এই স্নিগ্ধ শান্ত আশ্রম সুলভ দৃশ্য দেখে ঋষিকুমারদের হুঁশ হলো, অহিংসার কাছে কিছু নেই। হারিত ব্যাঘ্রীটিকে একটু আদর করে সঙ্গীদের বলল, যা হবার তা তো হয়ে গেছে, দৈবই সর্বত্র বলবান।
কা তব কান্তা কস্তে পুত্র। মিথ্যে ঋষি হত্যা করে কি আর হবে। চলো আমরা ওই গোমুখী তীর্থে ফিরে গিয়ে পরমাত্মাকে উপলব্ধি করবার চেষ্টা করি। সংসারে বিতরাগ হয়ে তারা আবার উত্তর মুখে চলল, কিন্তু দৈবের মতলব অন্যরকম। একটু যেতে না যেতে তারা দেখতে পেল বটগাছের তলায় একটি বল্মিক স্তূপ। সমিতা, জমিতা আর তমিতা তার উপরে ঝাঁটা চালাচ্ছে। একটি সলজ্জ ম্লান হাসি হেসে তমিতা বলল, এই যে আসুন, নমস্কার, ভালো আছেন তো? কবে এলেন? হারিত বলল, ভদ্রে এ কি? অবনত মস্তকে সমিতা উত্তর দিল, উনি এই উইঢিপির মধ্যে আছেন। কাল বিকেল পর্যন্ত বেশ স্বাভাবিক অবস্থায় ছিলেন। কত গল্প, কত হাসি, কত গান। কিন্তু যেমনই সূর্যাস্ত হলো অমনি হঠাৎ কেমন একটা কাঁপুনি ধরলো, আর চেহারাটাও এক মুহূর্তে একটা বিকট কালো মোটা কিরকম যেন হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে মাথায় একরাশ জটা, মুখ ভরা বিচ্ছিরি দাড়ি গোঁপ। আমরা তো ভয় পালিয়ে গেলুম। তারপর খুঁজে খুঁজে পেলুম এই বটতলায় বাহ্যিক জ্ঞান হারিয়ে তপস্যা করছেন। অনেক ডাকাডাকি করতে একবার চোখ মেলে চাইলেন, তারপরে ধমকালেন, বললেন খবরদার, ভস্য করে ফেলবো। দেখতে দেখতে সর্বাঙ্গে উই লেগে মাটির প্রলেপ জমে গেল। এই দেখুন না, একদিনেই সব চাপা পড়ে গেছেন। আমরা কি আর করি, তিনজনে মিলে ঝাঁটা বুলিয়ে উই তাড়াচ্ছি। হারিত বলল, আরে না না, অমন কাজও করো না, তাতে ওনার তপস্যার হানি হবে। উই অত্যন্ত উপকারী প্রাণী, তপশ্চর্যার একটি প্রধান অঙ্গ। বাহ্য বিষয় রোধ করে মনকে অন্তর্মুখী করতে অমন আর দুটি নেই। জারিত বলল, হ্যাঁ, আর তাছাড়া ওই উই মাটি ভেঙে গিয়ে যদি ভেতরে হাওয়া ঢোকে তবে চটে গিয়ে তো একদম বিলকুল ভস্ম করে ফেলবেন। লারিত বলল, ওহ, কি জোচ্চোর হৃদয়হীন তপস্বিনী! তিনজন তরুণীকে ভাসিয়ে দিলে। তমিতা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, ওগো, সেই বাঁশিতেই সর্বনাশ করেছে। জমিতা গদগদ কণ্ঠে ডাকলে, ও হারিদ্দা, জারিদ্দা, লারিদ্দা। হারিত বলল, ভয় কি, আমরা তিনজনেই আছি তো, ওনাকে আর ঘাঁটিয়ে কাজ নেই। হ্যাঁ, উনি সমাধিস্থ হয়েই থাকুন। তোমরা আমাদের সঙ্গে হিমালয়ে চলো, সেখানেই আমরা আশ্রম নির্মাণ করব। কিন্তু আমরা যে সতী হারিদ্দা। আরে আমরাই বা কোন অসৎ? চলো চলো চলো, বেলা বয়ে যায়। বঙ্কা বলল, কি হলো, থামলে কেন মামা, বলো না। তারপর 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 আর নেই, তোর মামি আর লিখতে দেয়নি। মামির যদি কিছু আক্কেল থাকে। চিংড়ি বলল, এ মামির ভারী অন্যায়, কিন্তু সত্যযুগে কি না হতে পারে। আচ্ছা, তোমার তো মনে আছে মামা, শেষটা মুখে মুখেই বলো না, আমি লিখে নিচ্ছি। হুম, একদম গুলিয়ে গেছে, বুঝলি, তোর মামির যা ধমক। বঙ্কা বলল, তোমার না মামা মরাল কারেজ কিচ্ছু নেই। দাও, আমাকে দাও, আমি শেষ করে দেবো। এই গল্পটা এখানেই শেষ। তারপরে কি হয়েছিল, কে কাকে বিয়ে করেছিল, সেটা ঠিক জানা নেই। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা লাইক করার কথা, নিচে কমেন্ট বক্সে আপনার বক্তব্য জানানোর কথা, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ইমিডিয়েটলি চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।